আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সিলেটে আবারও এনসিপি কে ডলা দিয়েছে সেই এলাকার ছাত্র দলের নেতাকর্মীরা। তবে এবারের ডলা অর্থাৎ আজকের ডলা তাদের শরীরের উপর দিয়ে যায়নি, গিয়েছে তাদের গাড়ির উপর দিয়ে। দেখেন, একটা জঙ্গি অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষ ভেবেছিল নতুন একটা রাজনৈতিক শক্তি বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, নতুন একটা রাজনৈতিক দল বাংলাদেশের স্বাধীনতার পক্ষে দাঁড়িয়ে যাবে। কিন্তু এই এনসিপি রাজাকারের বাচ্চারা, এরা যে জামাতের একটা পার্ট, একটা অর্গান, এটা যখন প্রমাণ হলো, বাংলাদেশের মানুষ তখনই কিন্তু ক্ষুব্ধ হয়েছিল। তখন এই এনসিপির চোর বাটপারদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছিল। দিন যত আগাচ্ছে, সময় যত বাড়তেছে, এই ফকিন্নির বাচ্চারা, এই টোকায়ের বাচ্চারা বাংলাদেশের মানুষের কাছে ঘৃণার পাত্র হয়েছে। এনসিপির এই ফকিন্নির ছেলেমেয়েরা, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, মাহফুজ আলম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, এদের পোশাক আশাক আগের গুলা দেখেন, এখনকার গুলা দেখেন। এরা এখন দামি দামি গাড়ি ব্যবহার করে, আলফার্ড, প্রাডো। এই টাকাগুলা কোত্থেকে আসে ভাই? এই টাকার উৎস কি? এই টাকার উৎস চুরি, বাটপারি, ডাকাতি, চাঁদাবাজি, সচিবালয় কেন্দ্রিক বাণিজ্য, চাকরি বাণিজ্য, ট্রান্সফার, প্রমোশন, এগুলা করে তো কামিয়েছে, তাই না? টেন্ডারবাজি অনেকেই করেছে। যারা আবার স্মার্ট ধান্দাবাজ, হাসনাত আবদুল্লার মতো, তারা আবার এইসব টেন্ডারবাজির মধ্যে ছিল না। ফোন কলে ট্রান্সফার, প্রমোশন, এসপি, ডিসি, এগুলা করেই মোটামুটি ভালো অঙ্কের টাকা পয়সা কামিয়েছে। অনেকেই দামি দামি গাড়ি ব্যবহার করে। সেই গাড়িগুলা নিয়ে সিলেটে গিয়েছিল, সিলেটে একদম ভাঙা মার খেয়েছে প্রথম। এরপর আজকে তাদের গাড়ির বেহাল দশা বানিয়ে ফেলেছে। সার্জিসের গাড়িটা দেখেন কিভাবে ভেঙে দিয়েছে ছাত্র দলের নেতাকর্মীরা। এরপর নাসিরউদ্দিন পাটোয়ারি মিডিয়ার সামনে এসে কষ্ট পাচ্ছে, কোন একটা ছেলের চোখ উপড়ে ফেলেছে ছাত্রদল, সার্জিসের গাড়ি ভেঙেছে, এখন থেকে সে আর কথা বলবে না। আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে, আমরা সেই মাত্রাটা দেখবো। সার্জিসের গাড়িতে একটু আগে হামলা হয়েছে, ছাত্রদল হামলা করেছে এবং সেখানে গাড়িগুলা ভাঙচুর করেছে। আমরা সেখানে রওনা দিচ্ছি। তো বাবা নাসিরউদ্দিন পাটোয়ারি, তুমি কথা বলবা না, ঠিক আছে, কিন্তু এত দিন যে কথাগুলা বলেছো, আগের কথাগুলা যে বলেছো, এই কথাগুলার প্রতিদান তোমাকে পেতে হবে না? তুমি তো তারেক রহমানকে যাচ্ছে তাই গালিগালাজ করেছো। আমরা তো তারেক রহমানের বিরোধী দল, আমরা তাকে গালিমন্দ করব, সমস্যা নাই। কিন্তু তোমরা তো একই জোটের, তোমরা তো একসাথে জঙ্গি অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছো, একসাথে জঙ্গি অভ্যুত্থান সফল করেছো। তোমরা একে অন্যের ভাই, তবে তোমরা এগুলা কেন করো? ছাত্রদল কেন তোমাদেরকে পেটাবে? তুমি বা কেন বিএনপির প্রধানকে নিয়ে বাজে কথা বলবা, জাইমা রহমানকে নিয়ে বাজে কথা বলবা, জবাইদা রহমানকে নিয়ে বাজে কথা বলবা, প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে বাজে কথা বলবা? এটা তো তোমাদের মুখে মানায় না। দেখেন, গত 3 দিন থেকে সিলেটে যা যা নাটক দেখেছেন, সার্জিসের মার খাওয়া, নাসিরউদ্দিন পাটোয়ারির মার খাওয়া, পরবর্তীতে সেখানে হাসনাত আবদুল্লাহর যোগদান, নাহিদ ইসলামের বিভিন্ন ধরনের নাটক, এই সব নাটকের একটা মাত্রই কারণ, বিগত কয়েক সপ্তাহে বাংলাদেশে বৃহৎ কতগুলা ইস্যু হয়েছে, যেই ইস্যুগুলাতে আমাদের নজর দেওয়া দরকার ছিল, আমাদের কথা বলা প্রয়োজন ছিল, কিন্তু আমরা অনেকেই ভুলে গেছি। দেশীয় যে ইস্যুগুলা, জামাতের এমপির ভিডিও ভাইরাল হলো, মেয়ে নিয়ে হোটেলে ধরা খেলো। বিএনপির এক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সম্ভবত ঠাকুরগাঁওয়ের, তার ভিডিও ভাইরাল হলো, ওইটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলো। 2 দিন আগে ছাত্র শিবিরের এবি জুবায়ের হিজড়ার সাথে আকাম করলো। এগুলা হলো দেশীয় ইস্যু। কিন্তু এই দেশীয় ইস্যুর আড়ালে আরো অনেকগুলা দেশ বিক্রির কাজ করে ফেলেছে জামাত বিএনপি। দেশ বিরোধী সিদ্ধান্ত নিয়েছে জামাত বিএনপি, বাংলাদেশের মানুষের গলায় চাপ দিয়ে ধরে। কয়েকটা সংবাদের শিরোনাম আপনারা দেখেন, আমি পরে শোনাই, এরপর আপনারাই বুঝবেন যে কিভাবে বৃহৎ ইস্যুগুলাকে ধামাচাপা দিয়ে এই সরকার ম্যাচ খেলতেছে। অর্থাৎ এই যে এনসিপি কে ছাত্রদল পেটাচ্ছে, এটা একটা নাটকীয় ম্যাচ, অর্থাৎ তারা সমঝোতার ম্যাচ খেলতেছে। মানে তোমরা আমাদেরকে পেটাও, এই ইস্যুগুলা মিডিয়াতে আসুক, ফোকাস হোক, বাকি ইস্যুগুলা ধামাচাপা পড়ে যাক। স্ক্রিনের ছবিগুলো দেখেন। শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল পরিচালনায় মার্কিন প্রতিষ্ঠানের আগ্রহ। যুক্তরাষ্ট্র থেকে 13 বছরের এলএনজি আমদানিতে সরকারের নীতিগত অনুমোদন। চড়া দামে যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে 8 লাখ টন গম। চরম গ্যাস সংকটে শিল্প কারখানা 3 গুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের। গ্যাস সংকট, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি লেখার পর ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু বাংলাদেশের ব্যবসায়ীরা কারখানার উৎপাদন ধরে রাখতে এত দামি মালয়েশিয়ার গ্যাস কিনতে আগ্রহী নন। শুধু মে মাসে সরকার ব্যাংক থেকে ঋণ নিয়েছে 26,000 কোটি টাকা। এই যে আন্তর্জাতিক ইস্যুগুলো দেখলেন, গ্যাসের ব্যাপক সংকট বাংলাদেশে। এই মুহূর্তে বাংলাদেশে যারা গ্যাসে রান্না করেন ঢাকা শহরে, তারা জানেন গ্যাসের কি সংকট। গ্যাস পাওয়া যাচ্ছে না, রান্নার চুলা জ্বলছে না,
গ্যাসের অভাবে শিল্প কারখানা বন্ধ, উৎপাদন বন্ধ, তারপর আবার অতিরিক্ত দামে অর্থাৎ চুক্তির থেকেও বেশি দামে গম কিনতে হবে। একটা প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছে 13 বছরের জন্য বাংলাদেশের গ্যাসের যে বিষয়টা ওইটা ওই প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দিয়েছে। টাকার অভাবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা ছিল আশুলিয়া থেকে ওইটার কাজ বন্ধ হয়ে গিয়েছে। নানাবিধ সমস্যা, মানে প্রত্যেকটা সমস্যায় জর্জরিত সরকার এবং প্রতিদিন ব্যাংক থেকে ঋণ নেওয়া হচ্ছে, যেটার পরিমাণ শুধুমাত্র মে মাসে 26,000 কোটি টাকা, যেটা সর্বমোট দাঁড়িয়েছে প্রায় 60,000 কোটি টাকা। এই ইস্যুগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য নাটকীয় একটা ম্যাচের আয়োজন করা হয়েছে। এনসিপি বিরোধী দল হিসেবে বাংলাদেশের রাজনীতিতে জামাতের সাথে এক হয়ে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে। বিএনপি এই নাটক সাজিয়েছে যাতে করে আন্তর্জাতিক এই ইস্যুগুলোকে ধামাচাপা দেওয়া যায়, কিন্তু বাংলাদেশের মানুষ তো গর্ধব না, বাংলাদেশের মানুষ তো বোঝে কোনটা পাতানো ম্যাচ কোনটা সঠিক ম্যাচ। তবে এখানে একটা বিষয় মানতে হবে, এনসিপির এই টোকাইগুলা মার খাচ্ছে, এটা দেখে ভালো লাগতেছে এবং ভালো লাগার কথা। এখন অনেকে বলতে পারেন পাতানো ম্যাচ, আমিও মানি এটা পাতানো ম্যাচ, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, ছাত্র দল যারা করে এরা হচ্ছে গিয়ে এক একটা থার্ড ক্লাস বস্তি টাইপের ছেলে মেয়ে, যারা বিশেষ করে জেলা উপজেলা পর্যায়ের ছাত্রদল করে। এরা ম্যাক্সিমাম নেশাগ্রস্ত, মাদকাসক্ত, এরা ম্যাক্সিমাম ডেন্ডিঘুর। এদের চেহারা দেখলেই বুঝবেন, এদের আচার আচরণ দেখলেই বুঝবেন, এদের কথা বলার ধরন দেখলেই বুঝবেন। নারায়ণগঞ্জের জাকির খানকে দেখলে যদি আপনারা না বুঝেন কারা সাবেক ছাত্রদলের নেতা ছিল, কারা রানিং ছাত্রদল করে, তাহলে আর ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। প্রত্যেকটা টিমেই 11 জনের একটা টিমে বেপরোয়া 2 থেকে 3 জন ব্যাটসম্যান কিংবা বলার থাকে। ক্যাপ্টেন যতই তাদেরকে বারণ করুক যে ফুল টস দিস না কিংবা স্লটের ডেলিভারি দিস না, তারপরেও উইকেটের লোভে অতিরিক্ত হিরোইজম দেখাতে গিয়ে ওই বলার দেখবেন শর্ট বল দেবে, স্লটে দেবে, ফুল টস দেবে, দিয়ে বেধরক মার খাবে। আবার অনেক ব্যাটসম্যান আছে পুল করতে গিয়ে কট বিহাইন্ড হবে। এগুলা থাকে প্রত্যেকটা দলে, এই ধরনের বেপরোয়া টাইপের ব্যাটসম্যান বলার থাকে। আর ছাত্র দল এমন একটা সংগঠন, এই সংগঠনের আপাদমস্তক বিশেষ করে জেলা এবং উপজেলা পর্যায়ের নেতা কর্মীরা বেপরোয়া। এরা কি করে কি বলে নিজেরাও জানে না। এরা হিরো সাজার জন্য, হিরোইজম দেখাতে গিয়ে দেখবেন এই এনসিপির টোকাইদেরকে বেধরক উত্তম মধ্যম দিয়েছে। সুতরাং যতই পাতানো ম্যাচ হোক, শীর্ষ পর্যায়ের নেতৃত্ব অর্থাৎ কর্তৃপক্ষ যতই তাদেরকে বলুক এটা পাতানো ম্যাচ, কিন্তু হিরোইজম দেখাতে গিয়ে এই ধরনের অনেকগুলা ব্যাটসম্যান বলার থাকবে, ছাত্র দলে আছে, তারা একদম ভেঙে দিবে এবং সেটা ভেঙে দিয়েছে। আজকে গাড়িতে হামলা হয়েছে, এই পাতানো ম্যাচ যতদিন চলমান থাকবে, নেক্সট হয়তোবা হাসনাত আব্দুল্লাহ খাবে, হয়তোবা নাহিদ ইসলাম খাবে, চলবে। এই খেলা চলতেছে বাংলাদেশের বৃহৎ ইস্যুগুলাকে ধামাচাপা দেওয়ার জন্য, কিন্তু খেলার মধ্যে যে আক্রান্ত হচ্ছে এটা দেখে ভালো লাগতেছে। মানুষ মার খেলে সেটা নিয়ে মজা করতে নেয়, কিন্তু যারা দেশদ্রোহী গাদ্দার টোকাই এরা মার খেলে বাংলাদেশের মানুষ খুশি হয়। এটা কোনো ভায়োলেন্স না, এটাই বাস্তবতা। টেপা তারেক বাংলাদেশকে পশ্চিমাদের কাছে বেচা দিছে, এটা যদি না বোঝেন তাহলে আর কিছু বলার নাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সরকার গণহারে পুলিশ কর্তাদেরকে এবং বেসামরিক প্রশাসনের কর্তাদেরকে চাকরিচ্যুতি ঘটাচ্ছে। যাদের চাকরি বয়স 25 বছর হয়ে গেছে তাদেরকে বাধ্যতামূলক অবসর দেওয়া হচ্ছে। এর মধ্যে অনেকে ডিপটি সেক্রেটারি, অনেকে জয়েন্ট সেক্রেটারি, এবং রাষ্ট্রের এই কর্মকর্তাদের পেছনে আমাদের জনগণের যে অর্থ, শত শত কোটি টাকা বিনিয়োগ করে একজন জয়েন্ট সেক্রেটারি তৈরি করা হয়। সে যখন তার যে মন এবং মননশীলতা, কর্মের এবং দক্ষতার যে শ্রেষ্ঠতম অংশটুকু যখন জাতিকে দেবে, ঠিক সেই সময়টিতে তাদেরকে বঞ্চিত করা হলো। অভিযোগ, তারা সেই 2018 সনের নির্বাচনে সরকারের পৃষ্ঠপোষকতা করেছে। আচ্ছা বলেন তো, আমাদের দেশে যে রাজনৈতিক কালচার, যেটা 91 থেকে তো বিএনপির জমানাতে শুরু হয়েছে, এর আগে তো প্রশাসনে এত দলবাজি ছিল না, এমনকি এরশাদ জমানাতেও ছিল না। খুঁজে খুঁজে আত্মীয়দেরকে, মামার বন্ধু, বাবার শ্যালক, মানে এরকম নানা পরিচয়ে সামরিক বেসামরিক বাহিনীতে, বিচারালয়, তারপর দলীয় পান্ডাদেরকে চিফ জাস্টিস বানানো থেকে শুরু করে এই অপরাধগুলো প্রথম শুরু করেছিল কারা বলেন তো? এরপর যখন এটা একটা ট্র্যাডিশনে চলে আসছে, সেই ট্র্যাডিশনের মধ্যে যদি একবার কেউ পড়ে যায় সেখানে আসলে কিছু করার থাকে না। এখন যেমন ধরেন, যদি আপনি জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি শেখ হাসিনার ভাগ্নির জামাই। শেখ হাসিনা তাকে আদর যত্ন করে লালন পালন করেছেন,
ওই পদে বসিয়েছেন। আচ্ছা, শেখ হাসিনার জন্য কি তার একটা উফ শব্দ করার শক্তি ছিল? কিংবা এখন তিনি পারছেন? পারেন নাই তো, একটু পারেননি। কিংবা শেখ হাসিনার একেবারে অনুগত শাহাবুদ্দিন চুপ্পু, তিনি কি শেখ হাসিনার জন্য একটা ডট, জাস্ট একটা ফোঁটা দিতে পেরেছেন? কিংবা যে মঈনুদ্দিন সাহেবকে তারেক রহমান সাহেব, হাওয়া ভবন, বেগম জিয়া, সাইদ ইস্কান্দার সবাই মিলে সেনাপ্রধান বানিয়েছিলেন, যে মাসুদ উদ্দিন চৌধুরী ঘনিষ্ঠ আত্মীয়, জিয়াউর রহমান সাহেবের ঘনিষ্ঠ আত্মীয়, তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠ আত্মীয়, তারা কি ১/১১ যখন ঘটে গেল জিয়া পরিবারকে কোনো রকম সহযোগিতা করতে পেরেছিলেন? সিঙ্গেল নো। গত ১৭ বছরে জামাত এবং বিএনপির অসংখ্য লোক এই প্রশাসনে ছিলেন, তারা কেউ কি বিএনপি বা জামাতকে সাহায্য করতে পেরেছে? সম্ভব ছিল? বা এখন যারা আওয়ামী লীগের লোকজন আছে, তারা কি আওয়ামী লীগের কোনো একটা লোককে, কোনো ওসি, কোনো ডিসি, কোনো বিচারক এটা সিঙ্গেল উপকার করতে পারবে? পারবে না। আমাদের দেশের প্রশাসন যন্ত্রটা সবসময় ক্ষমতাসীনদের দাবিদারি করে। আর ক্ষমতাসীনরা যে তাদের আত্মীয় বা দলীয়করণের নামে বিভিন্ন লোকদেরকে তারা যে তোষণ করে, এটা আলটিমেটলি তাদেরও ক্ষতি হয়, সেই কর্মকর্তাদেরও ক্ষতি হয়। কিন্তু ইন জেনারেল সেন্স বিরূপ সময় কখনোই কখনোই যাকে বলা হয় এরা কোনো কাজে আসে না। এখন ধরেন বিএনপির অনেক মাস্তান বের হয়েছে, এলাকাভিত্তিক মাস্তান, এইখানে ধাক্কাধাক্কি করে, ওখানে এটা করে, ওইটা করে, গাড়ির সামনে দৌড়াদৌড়ি করে। এগুলো তো আসলে এখন তারেক রহমান সাহেব বা বিএনপির কোনো নেতারই দরকার নেই, সালাউদ্দিন সাহেবের দরকার নেই। এখন তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য রাষ্ট্রীয় ফোর্স আছে, এখন মাস্তান গুন্ডা কোনো কিছু দরকার নেই। কিন্তু এই লোকগুলো অনেকে দেখা গেল সালাউদ্দিন সাহেব টেলিফোন করেছে, এরা ফোন ধরেনি। বিএনপির অনেক ছাত্রদলের, যুবদলের অনেকে ফোন ধরেনি। ফলে সালাউদ্দিন সাহেবকে তার এই বিভিন্ন কমেন্ট, মাস্টার মাইন্ড হিসেবে এখন যে সকল কথাবার্তা হচ্ছে, জুলাই আগস্টে যে রাজপথে সেই আন্দোলন গড়ে তোলানোর জন্য বা অন্য যে কোনো কাজ করার জন্য তাকে বাইরের লোকের সাহায্য নিতে হয়েছে। তাকে টাকা দিতে হয়েছে নুরুল হক নুরুকে, টাকা দিতে হয়েছে রাশেদকে, গণ অধিকারের সাধারণ সম্পাদক ছিল রাশেদকে। আমতারেকের সঙ্গে জনাব তারেক রহমান সাহেবের যোগাযোগ হতো, এবং এই আমতারেক, নুরু, রাশেদ মূলত ওনারাই ছিলেন, এই জোনায়ের সাকি, তারাই ছিলেন জনাব তারেক রহমান এবং সালাউদ্দিন সাহেবের মূল হাতিয়ার। তিনি তার দলের লোক দিয়ে তাদের বিপদের সময় একটা গাছের পাতাও নড়াতে পারেননি। তাহলে এখন এই সময়টাতে বাহাদুরি দেখায় লাভটা কি? তো একইভাবে কিন্তু প্রশাসনের অনেক কর্মকর্তা আমি চিনি, যারা এই ইউনূস জমানায় শেখ হাসিনা পর্যন্ত সিনিয়র এডিসি ছিল, সিনিয়র সহকারী সচিব, এই 2 বছরের মধ্যে সচিব হয়ে গেছে। তাদের গায়ে তেলে ঝুলে পোশাক আশাকে তাকানোই যায় না। আর ওই সময়টাতে তারা যে বিএনপি করতো, আওয়ামী লীগ শাস্তি দিয়েছে, কিন্তু বিএনপির একটা লোককে কোনোদিন তারা এক কাপ চা খাওয়ায় নাই। বিএনপির লোক দেখলে ভয় দৌড়ে পালাতো। আমার ঘনিষ্ঠ কয়েকজনকে দেখেছি, তারা ভয় আমার সাথে কথা বলতো না। একদিন এয়ারপোর্টে একটা কর্মকর্তা আমাকে দেখে সে কি দৌড়, আমি জানি যে সে বিএনপি করে। তারপর তাকে ধরে নিয়ে আসলাম বললে তোমার কোনো অসুবিধা নেই, শেখ হাসিনা কিছু বলবে না। কিন্তু চারিদিকে 10টা গোখরা সাপের মধ্যে দাঁড়া করে রাখলে যা হয়, ওই কর্মকর্তাটি এয়ারপোর্টে যতক্ষণ আমার সাথে ছিল শেখ হাসিনার জমানাতে, ও ভয় থরথর করে কাঁপতেছিল কখন তার চাকরি চলে যায়। এই অবস্থা হয়েছে। তো সেখানে এই যে গণহারে সামরিক বেসামরিক প্রশাসনে যে চাকরিচ্যুতি ঘটানো হচ্ছে, এতে করে পুরো প্রশাসন যন্ত্র অচল হয়ে যাচ্ছে। আমি আমার নিজের 2টো অভিজ্ঞতা বলি। আমার জেলা দিয়ে, যেহেতু 18 নির্বাচন নিয়ে যারা ডিসি ছিল, তো তাদের সবার চাকরিচ্যুত করা হচ্ছে, এসপিদেরকে করা হচ্ছে। তো পটুয়াখালীতে 2018 সনে আমি, আলতাফ চৌধুরী সাহেব, আমরা 2জন ছিলাম, মোশাররফ সাহেব ছিলেন। তো মোশাররফ সাহেব তিনিও ভালো বলতে পারবেন, এখন খেপুপাড়ার যিনি এমপি, কলাপাড়ার যিনি এমপি।
আর বাউফলের শহীদুল আলম তালুকদার ছিলেন, তিনি আসতেন না। কিন্তু আমি আর মানে যাকে বলা হয় আলতাফ চৌধুরী সাহেব, আমরা দুজন মানে মারাত্মক মানে প্রশাসনিক যাকে বলা হয় হেনস্থার শিকার হয়েছে। কাজেই পটুয়াখালী ওই প্রশাসনে কারা কারা কী করেছেন আমরা ভালো জানি। এখন ওই সময়টাতে ডিসি ছিল সম্ভবত মুহিব বা এরকম একজন নাম ছিল, মুহিত বা মুহিব, জেন্টেলম্যান ভদ্রলোক, আর্মিতে থেকে আসছে। তো এখন অনেক কিছু হচ্ছে আমাদের সামনে। তো আমি একদিন ভদ্রলোককে ফোন করলাম যে ভাই, একটা সময় যাবে যখন আপনিও থাকবেন না আমিও থাকবো না, কিন্তু এই সমাজে তো ব্যক্তি গোলাম মোল্লা রনির একটা মানে কিছুটা হলেও তো একটা গ্রহণযোগ্যতা আছে। আপনি আমার সঙ্গে এই ধরনের আচরণ করছেন কেন, বা প্রশাসনে যে আপনি আমার ফোন ধরছেন না এরকম কেন করছেন? তো সে অনেকটা অসহায়ের জন্য বললেন যে স্যার, আপনি বুদ্ধিমান মানুষ, আমি শুধু বলি যে আপনার কোনো লেখা আমার বাদ যায় না, আমি আপনার সব লেখা পড়ি। আমি বললাম বুঝতে পেরেছি, ইউ আর আনডান। এখন এই ভদ্রলোকের কিন্তু চাকরি চলে গেছে, এই ভদ্রলোকের চাকরি চলে গেছে, কিন্তু সে মূলত আনডান ছিল, কিছু করার ছিল না। কিন্তু সে যে মানে ওখানে যা কিছু করছে তার 100 গুণ অপরাধ করছে এসপি। তো এসপি যে ছিল সে আবার আমার 3 নম্বর ভাইয়ের ক্লাসমেট ছিল। আমি খুব আশাবাদী ছিলাম এসপিটা ভালো ছিল, ওর নাম ছিল সম্ভবত আজিম বা এরকম কিছু একটা ছিল, নাম জানি না, নামটা মনে নাই। এসপির যন্ত্রণায় পুরো মানে জেলাতে তাণ্ডব হয়ে গেছে, কারণ এসপি কোন অবস্থায় আছে। আবার এসপি যে বদমাইশি করেছে তার সাথে 100 গুণ বদমাইশি করছে তার একটা এডিশনাল এসপি ছিল, আমি তার নামটা মনে করতে পারছি না। প্রতিদিন সেই এডিশনাল এসপিটা প্রতিদিন সে করতো কি, এই আলতাফ চৌধুরীর বাড়ি ভাঙতে যেত, দাঁড়ায় থাকতো, মানে ওই যুদ্ধের যে এক ধরনের পোশাক পরে সেই পোশাক পরে সে মানে জুতো একদম বুট এই পর্যন্ত থাকে না, এগুলোকে কি বলে, ওয়ার বুট বলে, এগুলোর পরে দাঁড়িয়ে থাকতো আর আওয়ামী লীগের ক্যাডারদেরকে বাড়ির মধ্যে পাঠাতো ভাঙচুর করার জন্য। একদিন এরকম একটা ঘটনা, আমি আলতাফ চৌধুরীর বাসায় ছিলাম। আলতাফ চৌধুরী সাহেব উনি আমরা বললেন যে রনি চলো আমরা বের হয়ে যাই, আমরা গ্রামে যাই, ওই বাইরে ওই বদমাইশটা আসছে, তো বদমাইশটা আসছে এখনই, বাড়িটা ভাঙচুর হবে, তুমি আসো তো, তো যার জন্য বিব্রত হবে, চলো ওদেরকে স্বাধীনভাবে ভাঙচুর করতে দেই বলে আমরা বের হয়ে গেলাম। তো ওই বাইরে এডিশনাল এসপি যে দাঁড়ায় আছে, তো আমি তো মানে হোয়াইট, তখন আমাকে সবাই চেনে, তো সে আমাকে দেখেই নাচেনার ভান করলো, অন্যদিকে তাকাই আছে, আমিও নাচেনার ভান করলাম। কিন্তু আলতাফ চৌধুরী সাহেব আগেয়া গেলেন, সালাম দিলেন, হ্যান্ডশেক করতে চাইলেন, ওই বদমাইশটা হ্যান্ডশেক পর্যন্ত করলো না, এডিশনাল এসপি হ্যান্ডশেক করলো, অন্যদিকে তাকিয়ে রইল। তো এর শাস্তি কি হয়েছে? পটুয়াখালীতে ওই সময়তে এডিশনাল এসপি, আমি নামটা মনে আসতেছে না, সে হয়তো দেখা যাবে যে কোনোভাবে বেরিয়ে আছে। আর এক বদমাইশ এডিশনাল এসপি ছিল, এই ঢাকাতে একটা এসবির একটা বড় পদে ছিল, নাম বলবো না। এই বিএনপি লোকদের উপর তদারকি করত, বিএনপি লোকদের উপর তদারকি করতো এবং বিএনপি লোকের সাথে গিয়ে মিশে তারা বলতো আমি বিএনপির লোক, ইত্যাদি ইত্যাদি ঘটনা। কিন্তু ওই সময়টাতে শেখ হাসিনার জমানাতে যত প্রাইস পোস্টিং আছে সবগুলো নিয়েছে, এই জমানাতে এসে দেখা গেল পরপর 2টো প্রমোশন পাইছে, তার তো কিছু হয়নি, টাকা পয়সা গাল গুল ফুলে কোথায় আছে, কি অবস্থায় আছে আল্লাহ জানে। আবার ধরেন ওই যে আমি যে ডিসির কথা বললাম, নিরহ ভদ্রলোক সে ছিল, কিন্তু ওই ডিসির পরে আরেকটা ডিসি গেছে, ওর নাম বোধহয় কামাল। এখন সে কি বলবো, আজরাইলের সেও খারাপ, পুরো পটুয়াখালীর বিএনপির লোকের জীবন তছনছ করে দিয়েছে। আমার গ্রামের বাড়িটা ভেঙে, শুধু আমার বাড়ি না, গলাচিপা, দশমিনা, পটুয়াখালী সব জায়গাতে কান্নার রোল দিয়ে দিয়েছে। ইনুসে জামালকে সে প্রমোটেড হয়েছে, ভালো একটা পোস্টিং আছে, আমি ওর নাম কামাল নাকি যেন নাম। আমি একদিন বিএনপির আওয়ামী লীগের এক লোকের চাকরিচ্যুত হয়েছে, এডিশনাল সেক্রেটারি আমার পরিচিত, তো সে মানে ওই যে ডিসি 18তে ডিসি ছিল, আসছে আমার অফিসে। আমি বললাম যে দেখো তো ওই কামাল কোথায় আছে, তো সে কামালকে ফোন করলো, ফোন করে বললো যে কামাল তুমি এখন কোথায় আছো, বলে স্যার আমি তো মুখোমুখি জায়গাতে আছি। তো সে মাথায় হাত দিল, আল্লাহ, এ তো প্রাইস পোস্টিংয়ে, এখন তো এখানে সাধারণত যারা সরকারের খুব ভালো দৃষ্টিতে থাকে, তো তারা তো এখানে মানে প্রাইস পোস্টিং এটাতে, এই জায়গাতে সে আছে। এখন আপনি চিন্তা করেন যে ডিসি 18তে দায়িত্ব পালন করলো, কিন্তু আওয়ামী লীগের মানে পক্ষে কোনো কাজ করেনি, আর বিএনপির কোনো লোককে আসলে হয়রানি করেনি, সে নিরহ বেচারা মানুষ, অসহায় ছিল, তার চাকরি চলে গেল।
কিন্তু 1 বছর পর তার যাওয়ার পরে যে ডিসিটা গেল, পুরো 1-1.5 বছর ধরে মানুষের জীবন, সমস্ত বিএনপি লোকের জীবন হারাম করে দিল, সেই আমলে প্রমোশন পেল। তাকে আপনি কি করতেছেন বলেন? যে ওই যে এডিশনাল এসপির কথা বললাম, ঢাকাতে আর এক এডিশনাল এসপির কথা বললাম, এই আমলে সে হয়তো ডিআইজি হয়ে গেছে। আর এক লোক এখন মানে আমার পরিচিত এক লোক ছিল, এসপি ছিল আওয়ামী লীগ জামানাতে, এখন সে এডিশনাল আইজি হয়ে গেছে, সারাক্ষণ বিএনপির পক্ষে লেখে। ওই সময়তে সে বলতো আমি আসলে বিএনপি করি নাই, কোনোদিন জামাতে করি নাই, বিএনপি করি নাই, আমি আসলে আওয়ামী লীগ করতাম, ছাত্রলীগ করতাম। কিন্তু দেখেন আওয়ামী লীগ আমাকে মানে অযথা পানিশমেন্ট দিয়েছে। এখন দেখা গেল যে এরা সবাই মানে বিএনপির হয়ে এই সময়টাতে সমস্ত পদ পদবি নিয়ে এই কদিন আগে রিটায়ারমেন্ট চলে গেল। ফলে এই যে সরকার যা কিছু করছে, এটা ধারাবাহিক কোনো কর্ম নয়, এটা স্বাভাবিক কোনো কর্ম নয়, এটা রীতিমতো জুলুম হচ্ছে। এটা প্রশাসনের উপর জুলুম হচ্ছে, আর্মির উপর জুলুম হচ্ছে, পুলিশের উপর জুলুম হচ্ছে। আর সত্যিকার অর্থে সময় নিয়ে যদি যারা যারা সত্যিকার অর্থে এই অপকর্মগুলো করেছে, যদি এমপি প্রার্থী, তারপরে ওই সময়তে যারা ওয়েলা জেলা বিএনপির সভাপতি, সেক্রেটারি, তাদের কাছ থেকে যদি রিপোর্ট নেওয়া হতো যে 2014 থেকে 24 পর্যন্ত কোন কোন কর্মকর্তা উপজেলাতে ইউনো থেকে ধরেন, ওসি থেকে ধরেন, কোন কোন লোকগুলো তোমাদের জীবনকে হারাম করে দিয়েছে, মিথ্যা মামলা নিয়েছে, মোবাইল কোড বসিয়েছে, তোমাদের বাড়িঘর লুট করেছে, সব কিছু করেছে। আচ্ছা, মানে মুজিবুর রহমান সরোয়ারের কথাই শুনেন। আমরা দুঃখের কথা বলতেছিলাম মেজর হাফিজের কথা ভুলাতে, এই যে এখন রাষ্ট্রপতি। তা আমরা একটা আড্ডাতে মানে বলতেছিলাম নিজেদের দুঃখের কথা। তো মুজিবুর রহমান সরোয়ার বললেন যে ভাই আপনি তো অনেক লাকি, আপনার বাসায় তো ডিসি সাহেব ঢুকে নেয়, আমার বাসায় রাত্রি 12টা 1টা 2টার সময় ডিসি 10-12 জন লোক নিয়ে, মাস্টার নিয়ে সোজা ঢুকে যেত বাড়ি চেক করার জন্য। সেই ডিসি এখন কোথায় আছে বলেন? এরপরে মেজর হাফিজ বললেন যে এরকম ব্যাপার, বলে যে আমি এই যে এখানে ঢাকাতে আমার লঞ্চ, মানে যেদিন আমি নমিনেশন পেলাম, ভিতরে নিয়ে আমাকে মাঝ নদীতে নিয়ে লঞ্চে আগুন ধরাই দিল। আমি কোনো মতে নৌকায়, বুড়া মানুষ, 80 বছর বয়স বুড়া মানুষ, নৌকায় করে প্রাণ নিয়ে সেখান থেকে রক্ষা পেলাম। তারপরে নির্বাচন কমিশনের যে প্রধান নির্বাচন কমিশনার সিইসিকে বললাম যে নুরুল হুদা, তার সাথে তার ভালো সম্পর্ক ছিল, তুমি কি করলা? তো বলে যে স্যার কোনো অসুবিধা নেই, আমি আপনাকে আলাদা প্রোটেকশন দিচ্ছি। সে আলাদা প্রোটেকশনই এলাকাতে গেলেন, সেই এলাকাতে গিয়ে তার বাড়িকে ঘেরাও করে রাখলো মাস্তানরা, ডেইলি সরাসরি গুলি করতো তার বাড়িতে, ঘর থেকে বেরোতে পারতো না। তার যত লোকজন আছে সবাইকে রামদা দিয়ে কাঁচা হলো। সেই সময় ভোলাতে এসপিকে ছিল, সেই এসপির অবস্থায় কি শাস্তি হয়েছে? যদি রিটায়ারমেন্টে গিয়ে থাকে তাদের শাস্তি কি হয়েছে? এই জিনিসগুলো যদি আপনি শাস্তি দিতে চান কাউকে, তাহলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা যারা ভুক্তভোগী আমাদের সাক্ষ্য নেন। কিন্তু পুলিশে এক পুলিশ হঠাৎ করে বিএনপি পুলিশ হয়ে গেছে। আরে বাবা, বিএনপি পুলিশ, কোনো বিএনপির পুলিশ ছিল না, নাই বিএনপির পুলিশ, কোনো জামাতের পুলিশ ছিল না, সব আওয়ামী পুলিশ ছিল। এখন যারা বলছে মিথ্যা কথা বলছে। কোনো আওয়ামী মিলিটারি ছিল না, বিএনপি মিলিটারি ছিল না, সব আওয়ামী মিলিটারি ছিল, সব এক একজন জিয়াউল হাসান ছিল। জিয়াউল হাসান ইজ ইজ নট এ সিঙ্গুলার পার্সন, ইটস এ প্লুরাল নাম্বার। সবাই আকবর হতে চেয়েছে। কিভাবে আকবর হওয়া যায়, কিভাবে জেনারেল আকবর হওয়া যায়, কিভাবে ডিজিএফআইয়ের প্রধান হওয়া যায়, কিভাবে জিয়াউল হাসান হওয়া যায়, কিভাবে মেজর জেনারেল মুজিব হওয়া যায়, এইগুলোর জন্য রীতিমতো ইঁদুর দৌড় শুরু হয়েছিল। ওখানে কোনো বিএনপি জামাতের লোক ছিল না। এখন যারা আসছে বলতেছে আমি বিএনপি লোক, মিথ্যা কথা বলছে, এরা মুনাফেক, এরা গুপ্ত। কাজে এদের কথা মতো একটা বাহিনীকে, একটা প্রতিষ্ঠানকে, একটা অ্যাডমিনিস্ট্রেশনকে নষ্ট করেন না, সামাল দিতে পারবেন না। এটা ভয় থেকে হচ্ছে, অস্থিরতা থেকে হচ্ছে, ক্রোধ থেকে হচ্ছে। এত দ্রুত কোনো কাজ করতে না, মাত্র 4 মাস, এত দ্রুত করতে হয় না। আস্তে 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 সাক্ষ্য নেন, প্রমাণ নেন, যারা ভুক্তভোগী তাদের কাছ থেকে নেন। শেখ হাসিনা কিন্তু একটা ভালো গুণ ছিল। একবার তার ক্যাবিনেট সচিব সম্ভবত মোশাররফ সাহেব ক্যাবিনেট সচিব ছিলেন, বলতো যে উনি
কেউ বললো জামাত করে, কেউ বলতো ফ্রিডম পার্টি করে, উনি দৈনিক মিল্লাতে লিখতেন এই ধরনের কথাবার্তা। অসাধারণ একজন ভদ্রলোক মানুষ, অনেস্ট। তো প্রধানমন্ত্রী বললেন পার্লামেন্টারি কমিটিতে যে শিবির করে জামাত করে তাতে অসুবিধা কী হয়েছে, ওর মতো সৎ একজন মানুষ দেখাও, তো ওর মতো সৎ একজন মানুষ দেখাও, তারপর ওর মতো লেখাপড়া একজন মানুষ দেখাও। তোমরা যারা সাথে প্রফেশনালি পারো না তাকে জামাত এবং বিএনপির ট্যাগ দাও, ওইগুলো আমার সাথে হবে না। একবার 2009 সনে ফার্স্ট কথা। এরপরে দেখেন শফিউল আলম না শফিউল আজম নামে এক ভদ্রলোক ছিলেন ওনার ক্যাবিনেট সচিব, সবাই বলতে এটা জামাতের লোক। পুরোটা সময় সে তাকে তার কাছে রাখছে, ডাজ নট ম্যাটার, বলছে ও কাজ করে, কোনো অসুবিধা নেই, জামাত করে। এই যে এখন যে আইরিন খান যাকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হলো, শেখ হাসিনা বলতেন যে আরে একটা মেয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো একটা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে আছে, বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে, হোক না সে তারেক জিয়ার আত্মীয়, খালেদা জিয়ার আত্মীয়, তাতে আমার কি, সে তো দেশের উপকার করছে। কিছু জায়গাতে তো ব্যক্তিত্ব থাকতে হয়। শেখ হাসিনার ধরেন কিছু লোক, যেমন এই যে কাইকাউস মানে কিছু কিছু আমলা পরবর্তীতে আসছে, আবু নাসের কামাল, মানে এরা দুর্নীতিবাজ, অসৎ, মেরুদণ্ডহীন, এরাই আসলে করোনার পর থেকে মানে শেখ হাসিনাকে নষ্ট করে ফেলছে। কিন্তু যতদিন পর্যন্ত শেখ হাসিনার কাছাকাছি ইভেন ওই যে দাড়িওয়ালা একটা লোক ক্যাবিনেট সচিব ছিল কালো করে, সবাই বলতো এটা শিবিরের লোক, ঢাকা কলেজে পড়তো, শিবিরের লোক ইত্যাদি, আমার সেতু বিভাগের সচিব ছিল। শেখ হাসিনা অত্যাধিক স্নেহ করতেন, মানে অত ডাটফাট ছিল না, কোনো কিছু, কিন্তু ভীষণ রকম তিনি স্নেহ করতেন। বলতে আছে ঠিক আছে শিবির করে করুক, তাতে অসুবিধাটা কি। কিন্তু এই যে কোটটাই পড়া কাউকাউস, কবিতা লেখে কামাল চৌধুরী, এই বিভিন্ন লোকজন, এই সমস্ত লোকজন যখন চলে এলো শেখ হাসিনার কাছাকাছি, মুহূর্তের মধ্যে সব শেষ। এখনও তো সেম অবস্থা ঘটতেছে জনাব তারেক রহমানের ক্ষেত্রে। বলার দরকার ছিল, তাই বললাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।